শুরুতেই শিরোনাম। অ্যাকশন মোডে এবার স্বাস্থ্য দপ্তর, হাসপাতালগুলির জন্য এক গুচ্ছ কড়া নির্দেশিকা জারি। পুষ্পার দায়িত্ব এবার আমার, ফলতায় পুনর্নির্বাচনের আগে জাহাঙ্গীর খানকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তীব্র গরমের মাঝেই স্বস্তির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের। বাতিল হতে চলেছে রাজ্যের 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট, বড় নির্দেশ জারি করল রাজ্য সরকার। চন্দ্রনাথ খুনের নেপথ্যে বড় মাথা ভিন রাজ্যের শুটার, জাল নম্বর প্লেট সহ 5টি গোপন তথ্য, জট খুলতে এবার মরিয়া সিবিআই। জুন থেকে মিলবে 3,000 টাকার ভাতা, অনলাইনে যুবশক্তি কার্ডে আবেদনের শেষ দিন কবে, বড় ঘোষণা সরকারের। মধ্যপ্রাচ্যের যুদ্ধংদেহী পরিস্থিতি এড়াতে এবার ওমানের গ্যাস আনবে ভারত, বড় ইঙ্গিত মোদী সরকারের। রাজ্য সরকারি কর্মীদের বাড়ল চিন্তা, কড়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। মনের জোর হারাবেন না, রাস্তায় নেমে লড়াই হবে, লিগ্যাল সেলের বৈঠকে কড়া বার্তা মমতা অভিষেকের। 1 জুন থেকেই নবম শ্রেণীতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, বই না থাকলে পড়তে হবে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রম, জানালো সিবিএসই। সমুদ্রের নিচে লুকিয়ে হাজার হাজার কোটি টাকার তেল গ্যাস, বঙ্গোপসাগরে শুরু ভারতের সবচেয়ে বড় অভিযান। গ্রেপ্তারের পরেও তদন্তে অসহযোগিতা, শান্তনু সিনহা বিশ্বাসের 3 ঘন্টা জিরায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, ঝুড়ি ঝুড়ি অভিযোগ ইডির। অনলাইন কাটমানির প্রমাণ মিললেই সোজা জেল, দুর্নীতি রুখতে মুখ্যমন্ত্রীর নজিরবিহীন হুঁশিয়ারি। ক্ষমতার পালাবদল হতেই অ্যাকশন, দাপুটে তৃণমূল নেতা সাদ্দাম গ্রেপ্তার। পুলিশ মার খাওয়ার ঘটনা যেন আর না শুনি, প্রশাসনকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কল্যাণ অরূপ কুণাল থেকে রাজ্যের 2 অবসরপ্রাপ্ত ডিজির নিরাপত্তায় কাটছাট, বাড়ির সামনে থেকে সরছে পুলিশি প্রহরা। বাংলায় বন্ধ হবে সব অবৈধ মাদ্রাসা, মিলছে না কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার, দাবি বিজেপি বিধায়ক সজল ঘোষের। এবার বিস্তারিত। অ্যাকশন মোডে স্বাস্থ্য দপ্তর, হাসপাতালগুলির জন্য এক গুচ্ছ কড়া নির্দেশিকা। বিহাল স্বাস্থ্যের হাল ফেরাতে অ্যাকশন মোডে এবার স্বাস্থ্য দপ্তর। কোচবিহার থেকে ক্যানিং, মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দিতে বৈঠক। জেলা স্বাস্থ্যকর্তা থেকে মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক স্বাস্থ্য সচিবের। বেড নেই বলে রোগী ফেরানো যাবে না, রেফারের নামে রোগী হয়রানি বরদাস্ত নয়। হাসপাতালে দালাল চক্র বন্ধ করতে হবে, হাসপাতালে অপরিচ্ছন্নতায় জিরো টলারেন্স, নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিতে হবে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের। 1 জুন থেকে সরকারি হাসপাতালগুলিতে কেন্দ্রীয়ভাবে নজরদারি। জেলা স্বাস্থ্যকর্তা থেকে মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বার্তা স্বাস্থ্য সচিবের। বিভিন্ন সরকারি হাসপাতালেরই এখন কঠিন অসুখ, রেফার পরিচ্ছন্নতা অভাব, চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীর ঘাটতি, পরিষেবায় খামতি থেকে দালাল সিন্ডিকেট রাজ। তাই আরোগ্য নিকেতনের রোগ সারাতে কড়া ওষুধ প্রয়োগ করল এবার রাজ্য সরকার। ক্ষমতায় আসতেই সরকারি হাসপাতালের পরিকাঠামোয় নজর দিল শুভেন্দু অধিকারীর সরকার। রোগী ফেরানো যাবে না, দালাল চক্র বন্ধে জিরো টলারেন্স নীতি, বাড়াতে হবে সরকারি হাসপাতালের বেড। সরকারি সুযোগ সুবিধা পাওয়া বেসরকারি হাসপাতালগুলিকে 10% বেড দিতে হবে বিনা পয়সায়। শপথ গ্রহণের পর থেকেই কাজ শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সরকারি হাসপাতাল পরিদর্শন করছেন বিজেপির মন্ত্রী বিধায়করা। গেল শুক্রবার এসএসকেএম হাসপাতালে গিয়ে স্বাস্থ্য দপ্তর এবং কলকাতা ও লাগোয়া জেলার 12টি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেখানে শুভেন্দু অধিকারী কড়া বার্তা দেন, চলবে না আর অ্যাম্বুলেন্স চক্র, সরকারি হাসপাতালে থাকবে না সিন্ডিকেট রাজ কাটমানি, স্বাস্থ্যক্ষেত্রে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু করতে হবে, বন্ধ করতে হবে প্রতিহিংসামূলক পোস্টিং। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল যারা সরকারি সুযোগ সুবিধা পেয়েছে তাদের 15% বেড দিতে হবে বিনা পয়সায়। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোনো রোগীকে বেড নেই বলে ফেরানো যাবে না। এমার্জেন্সিতে সব সময় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী থাকবেন। প্রত্যেক চিকিৎসককে দিনে 8 ঘন্টা কাজ করতেই হবে। দালাল চক্র বন্ধ করতে হবে। এই বৈঠকের পর স্বাস্থ্য দপ্তরের সচিবের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অতিরিক্ত সুপার। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে দালাল রাজ বন্ধ করতে হবে। ইতিমধ্যেই সক্রিয় হয়েছে পুলিশ, গ্রেপ্তার করা হয়েছে একজনকে। পরবর্তী খবর, চন্দ্রনাথ খুনের নেপথ্যে বড় মাথা ভিন রাজ্যের শুটার, জাল নম্বর প্লেট, জোরালো জট খুলতে এবার মরিয়া সিবিআই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে নেমে এক চাঞ্চল্যকর আত্মরাজ
চক্রের হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এই 4 রাজ্যে বিস্তৃত এক গভীর এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের জট খুলেছেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, গত 6 মে মধ্যমগ্রামে চন্দ্রনাথ বাবুকে খুনের জন্য যে 4 চাকা গাড়িটি ব্যবহার করা হয়েছিল তা আনা হয়েছিল প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে। শুধু তাই নয়, অপরাধ ঢাকতে এ রাজ্যে নিয়ে এসে গাড়িটির আসল নম্বর প্লেটে বদলে একটি জাল নম্বর প্লেট লাগানো হয়েছিল। এই ঘটনায় ইতিমধ্যে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিবিআই। তদন্তকারীদের অনুমান, বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য ভিন রাজ্যের পেশাদার অপরাধীদের কাজে লাগানো হয়েছিল। তদন্তে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া অন্যতম মূল অভিযুক্ত মায়াঙ্ক রাজ মিশ্র সিবিআই জেরায় স্বীকার করেছে যে ঝাড়খণ্ডের এক চক্রীর নির্দেশে সে ওই গাড়িটি চালিয়ে উত্তর 24 পরগনার বারাসাতে নিয়ে আসে। অপরাধের মূল ঘটনাস্থল মধ্যমগ্রামের কাছাকাছি বারাসাত রেলগেটের পাশে একটি নির্জন জায়গায় গাড়িটি রাখা হয়েছিল। সেখানেই গাড়িটির আসল নম্বর প্লেটটি খুলে দার্জিলিং জেলার শিলিগুড়ি আরটিও নামে একটি নিবন্ধিত একটি জাল নম্বর প্লেট বসানো হয়েছিল। এই কাজের জন্য মায়াঙ্ককে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল বলেও সিবিআই সূত্রে খবর। গাড়িটি বারাসাতে হস্তান্তরের পর মায়াঙ্ক হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে বিহারের বক্সারে পালিয়ে যায় এবং সেখানেই আত্মগোপন করে। গত 10 মে সিবিআই গোপন সূত্রে খবর পেয়ে বিহারের বক্সার থেকে মায়াঙ্ক রাজ মিশ্র এবং ভিকি মৌর্যকে এবং উত্তরপ্রদেশের বালিয়া থেকে রাজ সিং নামে তৃতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃত 3 জনকে আগামী 24 মে পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। পরবর্তী খবর, জুন থেকেই মিলবে 3000 টাকা বেকার ভাতা। অনলাইনে যুবশক্তি কার্ডে আবেদনের শেষ দিন কবে জানালো বিজেপি সরকার। নতুন বিজেপি সরকার বেকার যুবক ও যুবতীদের জন্য মাসিক 3000 টাকা করে ভাতার যুবশক্তি প্রকল্প চালু করছে। 1 জুন থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকেই বেকার যুবক ও যুবতীদের মাসিক 3000 টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আর ক্ষমতায় আসার পরই এই ভাতা নিয়ে বিরাট সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। ঘোষণা করা হয়েছে 1 জুন থেকেই মিলবে মাসিক 3000 টাকা। নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10ম শ্রেণী উত্তীর্ণদের চাকরি না পাওয়া পর্যন্ত মাসে 1500 টাকা করে দেওয়া শুরু করেছিল। এর বদলে বিজেপি সরকার মাসে 3000 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল। তেমনই আবার দ্রুত কর্মসংস্থান করার প্রতিশ্রুতিও দিয়েছিল। জানা যাচ্ছে 1 জুন থেকেই মিলবে এই যুবশক্তি প্রকল্পের টাকা। এখন প্রশ্ন হলো, তাহলে আবেদন করবেন কি করে? কোথায় মিলবে ভাতার ফর্ম? সদ্য এক মন্ত্রী জানিয়েছে, শীঘ্রই অনলাইনে যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য ব্যবস্থা করা হবে। এতে ভাতা বিতরণ প্রক্রিয়ায় আসবে স্বচ্ছতা। এখনও পর্যন্ত নতুন ফর্ম বিলি করা হয়নি। যারা এতদিন যুবসাথী পেতেন তারা আপাতত পাবেন এই ভাতা। তারপর ফের হবে আবার যাচাই প্রক্রিয়া। তখন অযোগ্যদের বাদ দেওয়া হবে, আর সেই সময়ই নতুন আবেদনের সুযোগ দেওয়া হবে বলেও অনুমান। এদিকে যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করতে হলে সবার আগে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। 10ম বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। আর বেকার হওয়া আবশ্যক। সেই সঙ্গে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম রেজিস্টার করতে হবে। আধার কার্ড, ভোটার আইডি কার্ড, মাধ্যমিক প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নম্বর, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমা দিতে হবে। পরবর্তী খবর, মনের জোর হারাবেন না, রাস্তায় নেমে লড়াই হবে। লিগ্যাল সেলের বৈঠকে এবার কড়া বার্তা মমতা অভিষেকের। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ওপর দেশ জুড়ে চলা রাজনৈতিক এবং আইনি চাপ মোকাবিলায় এবার সরাসরি ময়দানে নামছে দলের লিগ্যাল সেল। শনিবার বিকেলে কালীঘাটের বাসভবনে আয়োজিত এক জরুরি বৈঠকে দলের শীর্ষ নেতৃত্ব আইনি শাখার আইনজীবীদের রাজপথ থেকে আদালত পর্যন্ত সর্বাত্মক লড়াইয়ের নির্দেশ দিয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে শতাধিক আইনজীবী অংশ নিয়েছিলেন। বৈঠকে দলের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, বাংলা জুড়ে তৃণমূলের বহু নেতাকর্মী বর্তমানে রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং অনেকেই ঘরছাড়া হয়ে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে শুধু কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলেই সীমাবদ্ধ না থেকে প্রতিটা জেলার প্রত্যন্ত অঞ্চলে আক্রান্ত কর্মীদের আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে আইনজীবীদের সরাসরি আদালতের লড়াইয়ে অগ্রণী ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে একটি গভীর সাংবিধানিক সংকট হিসেবে আখ্যায়িত করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। প্রতিপক্ষের আক্রমণাত্মক কৌশলের মুখে কোনোভাবেই মনের জোর হারানোর পরামর্শ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে খবর, এই আইনি লড়াইয়ের মূল কারণ হলো কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং এর সম্ভাব্য প্রভাব হিসাবে আগামী দিনে রাজ্য রাজনীতিতে তৃণমূলের মাঠ পর্যায়ের আন্দোলন আরও তীব্র রূপ নিতে পারে। পরবর্তী খবর, তীব্র গরমের মাঝেই স্বস্তির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা। রাজ্য জুড়ে চলা তীব্র দাবদাহ এবং গরমের দাপটের মাঝেই অবশেষে মিলল স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দপ্তর এবং মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। চৈত্র বৈশাখের মরশুমে এই স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গবাসীকে তীব্র গরমের হাত থেকে সাময়িক মুক্তি দেবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং বায়ুমণ্ডলের নিম্নস্তরের ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। এর ফলে আগামী 2-3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। যেসব এলাকায় বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায় মেঘলা আকাশ তৈরি হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্র বিদ্যুৎ এবং বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে যেখানে পারদ সবচেয়ে বেশি ছিল, সেখানেও মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি কমতে পারে। দক্ষিণবঙ্গে যখন হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির পূর্বাভাস, তখন উত্তরবঙ্গের পরিস্থিতিও কিছুটা আলাদা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় বজ্র বিদ্যুৎ, শিলাবৃষ্টি এবং ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাওয়া এবং পাহাড়ি রাস্তায় ধস নামার ব্যাপারে পর্যটক ও স্থানীয় প্রশাসনকে আগেভাগেই সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের মতে, এই কালবৈশাখী এবং প্রাক বর্ষার বৃষ্টি স্বাভাবিক তাপমাত্রা কিছুটা হলেও কমিয়ে দেবে। তবে ঝড় বৃষ্টির সময় সাধারণ মানুষকে পাকা বাড়ির নিচে আশ্রয় নেওয়ার এবং বজ্রপাতের হাত থেকে বাঁচতে খোলা মাঠে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী খবর, মধ্যপ্রাচ্যের যুদ্ধংদেহী পরিস্থিতি এড়াতে এবার ওমানের গ্যাস আনবে ভারত। বড় আপডেট মোদী সরকারের। আমেরিকা ইরান সংঘাত এবং মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতার জেরে বর্তমানে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী। এই ভূ রাজনৈতিক সংকটের আবহে ভারতের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে নয়াদিল্লি। দীর্ঘ প্রতীক্ষিত ওমান ভারত গভীর সমুদ্রে গ্যাস পাইপলাইন প্রকল্পকে পুনরায় সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 40,000 কোটি টাকার এই মেগা প্রজেক্ট বাস্তবায়িত হলে খামখেয়ালি বিদেশি তেলের বাজারের ওপর ভারতের নির্ভরতা অনেকটাই কমবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পরিকল্পনা অনুযায়ী ওমানের রাস আল জিফান থেকে শুরু করে গুজরাটের পোরবন্দর পর্যন্ত সমুদ্রের তলদেশ দিয়ে বিছানো হবে প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন। সাগরের বুকে কোথাও কোথাও এই পাইপলাইনটি রেকর্ড 3500 মিটার গভীরতা পর্যন্ত স্পর্শ করবে। বর্তমানে এলএনজি ট্যাঙ্কারের মাধ্যমে সমুদ্রপথে গ্যাস আমদানির চেয়ে এই পাইপলাইন ব্যবস্থা অনেক বেশি নিরাপদ এবং সাশ্রয়ী। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই রুট চালু হলে প্রতি MMBTU গ্যাসে ভারতের অন্তত 2 থেকে 3 হাজার ডলার সাশ্রয় হতে পারে। মূলত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার জট এবং যুদ্ধের ঝুঁকি এড়াতেই এই বিকল্প গভীর সমুদ্র পথকেই বেছে নেওয়া হচ্ছে। সাম্প্রতিক আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতে অপরিশোধিত তেলের ভাণ্ডার প্রায় 15% হ্রাস পেয়েছে। ভারত তার অভ্যন্তরীণ চাহিদার প্রায় 90% তেলই আমদানি করে। এই আকাশ ছোঁয়া নির্ভরতা এবং ঝুঁকি কমাতে ভারত সরকার এখন ওমান ছাড়াও শ্রীলঙ্কার সঙ্গে তেল পাইপলাইন তৈরির পরিকল্পনা করছে, যা তামিলনাড়ুর নাগাপাট্টিনাম থেকে শ্রীলঙ্কার তিরিকোনামালি পর্যন্ত বিস্তৃত হবে। পাশাপাশি তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ভারত পাইপলাইনের দিকেও নজর রাখা হচ্ছে, যদিও দ্বিপাক্ষিক টানাপোড়েনে তার ভবিষ্যৎ এখনও কিছুটা অনিশ্চিত।